কি হলো? ওভাবে তাকিয়ে আছো কেন? না এমনি, আসলে আমি এতক্ষণ তোর কথা শুনছিলাম নাকি কোনো থ্রিলার মুভির গল্প শুনছিলাম, তাই ভাবছি কি নিখুঁতভাবে সব কিছু করেছিস তুই। জানি না কিভাবে করেছি, কিন্তু আমি যে ওদের বাঁচাতে পেরেছি এটাই আমার কাছে বেশি। বাই দ্য ওয়ে, নানা ভাই এখন কেমন আছে? ভালো আছে এখন। যাক আলহামদুলিল্লাহ। এখন ঘুমোতে যাও, অনেক রাত হয়েছে। আমি ভাবছি তোর গল্প শুনবো সারা রাত। আচ্ছা তুই বল, তুই কীভাবে এ বাড়ি থেকে বেরিয়ে গেলি? সত্যি পালিয়ে গিয়েছিলি নাকি কেউ তোকে বাধ্য করেছিল? নিবিড় ভাইয়া, তুমি এখন ঘুমোতে যাও তো। সব রহস্য একসাথে জানতে হয় না, না হলে মাথায় তালগোল পাকিয়ে যায়। তুইও ঘুমাতে যা, আনাপ রুমে একা আছে। নিবিড় ওখান থেকে চলে গেল। আয়াত কিছুক্ষণ বাদ ছাদে থেকে নিজের রুমে চলে এলো। আজ পুরনো কিছু মনে করতে ওর কষ্টটা বেড়ে গেল। ওর চোখ ভরে উঠল, কিন্তু ও কাঁদবে না। ও দাদুভাই ওকে কাঁদতে শেখায়নি, বাস্তবতাকে সামনে রেখে লড়তে শিখিয়েছে। আয়াতের আজ ভীষণ কান্না পাচ্ছে আর অস্থির লাগছে। নিবিড়ের সাথে গল্প করতে আর অতীত নিয়ে ভাবতে ভাবতে 2টো বেজে গেছে। আয়াত কোনো কিছু না ভেবে অজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। নামাজই মানসিক শান্তি দিতে পারে এই মুহূর্তে। নামাজই মানসিক শান্তির চাবিকাঠি। আয়াত নামাজ পড়ে নিজেকে অনেক হালকা মনে করলো। ও গিয়ে আনাফের পাশে শুয়ে পড়ল। এখন আর ঘুমাবে না, তাই ও ল্যাপটপ নিয়ে ব্যালকনিতে গিয়ে কিছু কাজ করতে লাগলো। আয়াত সারা রাত না ঘুমিয়েও থাকতে পারে, তাতে ওর সমস্যা হয় না। বিজ্ঞান বলে 100 ভাগ মানুষের মধ্যে 15 ভাগ মানুষ রাতে না ঘুমালেও দিনে কোনো স্ট্রেস ফিল ছাড়াই কাজ করতে পারে, তাতে তাদের সমস্যা হয় না। আয়াত সে 15 ভাগের মধ্যেই একজন। ফজরের আজানের ধ্বনি কানে আসতেই আয়াত ল্যাপটপ থেকে চোখ সরাল। তারপর গিয়ে আনাবকে ডেকে উঠালো। তারপর ওকে সাথে নিয়ে অজু করে নামাজ পড়ে নিল। আয়াত নামাজ পড়ে কিচেনে গেল কফি বানাতে। আনাব গিয়ে ওর পাশে দাঁড়ালো। তখন আনাব বলল, জান, রাতে ঘুমাওনি তাই না? তুমি বুঝলে কিভাবে? এটা বুঝতে আবার কোনো কারণ লাগবে নাকি? তুমি যেদিন রাতে ঘুমাও না সেদিন তুমি ফজরের নামাজ পড়ে কফি খাও। ওকে আমার পাকা জান রে। আচ্ছা তুমি কফি খাবে তো? বানাবো? তুমি খাবে আর আমি চেয়ে দেখবো নাকি? আচ্ছা বাবা, আমি তোমার জন্য বানাচ্ছি। আয়াত কফি বানিয়ে 1 কাপ আনাবকে দিল, আরেক কাপ নিজে নিল আর তার সোফায় গিয়ে বসলো। আয়াত আর আনাফের কফি খাওয়া শেষ হলে আনাফ বলল, চলো আজ একটা বাইক রাইড দিয়ে আসি। তোমার সকালের প্রকৃতি দেখলে একদম ফ্রেশ ফিল হবে। আমিও আসার পর এখনো বাইক রাইড দেইনি, সেটাও হবে। আর আজ শান্তিনিবাসে যাব। ভালো কথা বলেছো। আর আজ আমি আর তুমি মিলে ওখানে ব্রেকফাস্ট করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো রেডি হয়ে নেই। বাবা, আমি আর আহনাফ একটু বেরোচ্ছি, ব্রেকফাস্ট সেরেই আসবো। তোমরা আমাদের জন্য অপেক্ষা করো না। জানের খুব ইচ্ছে করছে বাইরে করে ঘুরতে যাবে, সকালের প্রকৃতি দেখবে। আর আমি জানের কোনো চাওয়াই অপূর্ণ রাখি না। আমরা আসলাম, আল্লাহ হাফেজ। বলেই ওরা হাঁটা ধরলো। তখন আদিয়ান চৌধুরী বলল, আজ ভার্সিটি যাবে না? না বাবা, আজ যাব না। আজ পুরো দিন জানের সাথে কাটাবো। তোমাকে তো পড়াশোনার ব্যাপারে সিরিয়াস দেখি না, কখনো পড়তেও দেখি না। আগে তো তুমি এমন ছিলে না, পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস থাকবে, সব সময় টপ করতে। আসলে কি বলতো বাবা, সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তা তো হয়ে যায়, যেভাবে সময়ের সাথে তোমার ডাক্তার হওয়ার স্বপ্নটাও মেরে ফেলেছো। তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো ডাক্তার না হওয়া নিয়ে? রাগ করবো কেন? আমি কি তোমার লাইফে ইম্পর্টেন্ট লোক নাকি? যদি ইম্পর্টেন্ট হতাম তাহলে তুমি আমাকে ছেড়ে এই বাড়ি থেকে চলে যেতে না। আর না তোমার অ্যাক্সিডেন্ট হতো, আর না তোমার টাকার সমস্যা হতো, আর না তুমি ডাক্তারের স্বপ্নটা বিসর্জন দিতে। আমার স্বপ্নকে বিসর্জন দেওয়ার জন্য এত রাগ, নাকি নিজের বউয়ের স্বপ্ন বিসর্জন দেওয়ার জন্য রাগ? বাবা, আমি জানি তুমি আর মা সব সময় চাইতে আমি ডাক্তার হই। আচ্ছা সব বাদ। এখন বলো, আজকে এই ডাক্তার না হওয়া নিয়ে এত রাগ করছো কেন? এতদিন তো পড়াশোনা নিয়ে কিছু জানতে চাওনি, তাহলে আজ কি হয়েছে সেটা বলো। কিছুই হয়নি, কি হবে? বাবা, তুমি কিন্তু জানো আমি তোমার কথা বুঝতে পারি। এখন বেশি বাজে না বকে বলে ফেলো কি হয়েছে। তুই সব সময় বুঝে ফেলিস। কাল আমার এক বন্ধু ফোন করেছিল, তার মেয়ে নাকি ডক্টর হয়েছে, তাই পার্টি দিচ্ছে। তাই সকাল সকাল ক্ষেপে আছো? কি বললি? কিছু না, এখন আমি তাই আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আর তুমি আর এটা নিয়ে মন খারাপ করো না। একদিন জানতে পারবে তোমার মেয়ে তোমার সব ইচ্ছে পূরণ করেছে। বলেই আয়াত আনাবকে নিয়ে চলে গেল। তখন আদিয়ান চৌধুরী বলল, ও ঠিক বলতে চাইলে বুঝতে পারলাম না। তখন আশিয়ান বলল, মাঝে মাঝে ও কি বলে কিছুই বোঝা যায় না। আচ্ছা আমি দেখি অহনার মামা মামি উঠেছে কিনা, আর এটাও দেখি নিবিড় আর মুহিব উঠেছে কিনা।
হ্যাঁ দেখে আয়, এখনো তো ড্রয়িং রুমে আসলো না। আয়াত আনাফকে নিয়ে একটা বাড়িতে এলো। তারপর সেখানে ব্রেকফাস্ট সেরে ওর সেই লেটেস্ট মডেলের বাইক বের করলো। আয়াত বোরকা পরে এসেছিল, এখানে এসে একটা সাদা রঙের হুডি আর মুখে মাস্ক, চোখে সানগ্লাস। কেউ আয়াতকে এভাবে দেখলে চিনতেই পারবে না ও ছেলে না মেয়ে। আনাফও আয়াতের সেম সব পরেছে, তবে আনাফ মাস্ক পরলো, চোখে গোল চশমা, মাথায় হুডির টানা, ওকেও দূর থেকে কেউ চিনতে পারবে না। ওরা একটা গ্রামে যাবে, তাই এই ব্যবস্থা। ওখানে ওদের একটা আশ্রম আছে, সবাই ওদের এভাবেই চেনে, তাই এই রূপ নিল। ওরা সবার সাথে দেখা করলো আর দুপুর হওয়ার আগেই বাড়িতে ফিরে আসলো, নাহলে আবার সবাই সন্দেহ করবে। দেখতে দেখতে কেটে গেল 2 সপ্তাহ। আজ ওরা ইয়াংস্টাররা এঙ্গেজমেন্টের জন্য শপিং করতে যাবে। নিবিড় আর ওর মামারা তার পরের দিনই চলে গেছে, কাল আবার আসবে। আয়াতের কথা মতো ওরা প্রেমালাপ করেনি, তখন দেখা হয়েছে, তখন কথা বলেছে, আর রাতে ঘুমানোর আগে ছোট মেসেজ পাঠিয়েছে। আয়াজ, আফিয়া, ইসরাত, ইরফানের বউ আর পাখি এসে সেই কখন থেকে আয়াতদের জন্য অপেক্ষা করছে, কিন্তু ওরা আসছেই না। আফিয়া আসতে চায়নি, ওর বাবা ওকে পাঠিয়েছে, তাই অগত্যা ও এসেছে। কিছুক্ষণ পর আয়াতরা এলো। আশিয়ান, অহনা, নাফিজা, ঈশান, আয়াত আর আনাফ এলো। এসেই আশিয়ান বলল, সরি ভাই, একটু দেরি হয়ে গেল। একটু? সে 1 ঘন্টা ধরে তোমাদের জন্য দাঁড়িয়ে আছি আর তুমি বলছো একটু? আসলে ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলাম, আর তুই তো জানিসই ঢাকা শহরের জ্যাম। আচ্ছা ঠিক আছে, এখন চলো শপিং মলে ঢুকি। চল। ওরা সবাই ভেতরে ঢুকলো। আয়াত একটু পেছনে এলো আয়াতের সাথে কথা বলতে। আয়াত আর আনাফ সবার পেছনে। আয়াজ আয়াতের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম মেরে রানী। ওয়ালাইকুম আসসালাম। এখানে আপনার রানীর ছোট রাজাও আছে। জান তুমি অনেক ইন্টেলিজেন্ট। আই নো, এখন বলো কি করতে হবে। আরে তুমি এটাও বুঝে ফেললে? বললামই তুমি অনেক ইন্টেলিজেন্ট। তুমি একটু অহনা আপুর সাথে যাও, আমি একটু আমার জান পাখির সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, সচিন জন্য না হয় একটু করলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। আনাফ দৌড়ে অহনার কাছে গেল আর আয়াজ আয়াতকে বলল, জান পাখি একটু থামবে? তোমার সাথে একটু টাইম স্পেন্ড করতাম। তা এই জন্য জানকে ভাগালে? আমি ভেবেছিলাম আমি যেদিন আমার মনের কথা জানাবো আর তুমি অ্যাকসেপ্ট করলে আমরা প্রেম করব, কিন্তু তুমি সব প্ল্যান করে ভেস্তে দিলে। আমার কত শখ ছিল। বিয়ের পর কি প্রেম করা যায় না? যাই, কিন্তু বিয়ের আগের প্রেম করার ব্যাপারটা অন্যরকম হয়। আমার ওসবে ইন্টারেস্ট নেই, অন্য কথা থাকলে বলো। অন্য আর কি কথা থাকবে? আচ্ছা তুমি বলো, তুমি কাল গাউন পরবে না লেহেঙ্গা পরবে? তুমি কোনটাই দেখলে আমাকে খুশি হবে সেটা বলো। আমি তো তোমাকে লেহেঙ্গাই পরাবো, কারণ লেহেঙ্গাই এখনো তোমাকে দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে লেহেঙ্গাই কিনবো। একবার বলো না আই লাভ ইউ। এই কথা বললে তুমি খুশি হবে? হ্যাঁ, খুব খুশি হব। ওকে ফাইন, আই লাভ লেহেঙ্গা। আমি কি তোমাকে লেহেঙ্গাকে আই লাভ ইউ বলতে বলেছি? আমি তো আমাকে বলতে বলেছি। আরে তুমি তো লেহেঙ্গা কথা হচ্ছিল, তখন এটা বলতে বললে আর আমিও বললাম। তোমাকে কিছু বলাই বেকার, আনরোমান্টিক নিরামিষ মহিলা। আচ্ছা সব মেনে নিলাম, এখন চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তোমার মতো নিরামিষ মহিলার সাথে কথা না বলে আনাফের মতো সতীনের সাথে কথা বলা ভালো। ভালো তো, যাও না। জান পাখি প্লিজ বলো না একবার। বলেছিলাম না সঠিক সময় আসুক বলবো। ধুর, আমি গেলাম। আরে রেখে যাচ্ছ কেন? আমাকে নিয়ে যাও, আমি যদি হারিয়ে যাই। তোমার মতো পাক নামে হারাবে না আমি জানি, তবুও আমার বউ তখন সাথে নিয়েই, তাই আবার কোনো ব্যাটা নিয়ে যাবে বলা তো যায় না। আয়াজ আয়াতের হাত ধরে নিয়ে গেল। আশিয়ানরা ওদের জন্যই একটা দোকানে অপেক্ষা করছিল। ওর সেখানে গেলে সবাই নিজেদের মতো ড্রেস চুজ করতে থাকে। তখন আয়াতের চোখ যায় একটা সাদা হালকা গর্জিয়াস রঙের লেহেঙ্গার দিকে। লেহেঙ্গাটাকে কাচের মধ্যে একটা স্ট্যাচুতে সাজানো রয়েছে। আজ সেখানে গিয়ে বলে এটা প্যাক করে দিতে, আর নাফিজাদের কাছে গিয়ে জানায় ওর শপিং হয়ে গেছে। ও একটা লেহেঙ্গা নিয়েছে আর সাথে একটা গর্জিয়াস সাদা হিজাব। সবাই তখন দেখতে চাইলো, ও বলল প্যাক করতে দেয়া হয়েছে, একেবারে কাল দেখবে। সকলে এটা নিয়ে দ্বিমত পোষণ করলো না। আয়াতের হয়ে গেছে থেকে আয়াত আনাফের জন্য সাদা রঙের স্যুট চুজ করতে লাগলো। কিছুক্ষণ পর ওর মন মতো একটা সাদা স্যুট পেয়ে গেল, আর ওটা আনাফের জন্য নিয়ে নিল, কারণ আনাফ সবসময় ওর সাথে ম্যাচিং করে ড্রেস পরে, না হলে ও পরেই না। আয়াজ দেখতে পায়নি আয়াতের লেহেঙ্গা, কারণ আয়াজ আর আশিয়ান ছেলেদের সাইডে গেছে। আয়াজ মেরুন রঙের একটা স্যুট সিলেক্ট করলো। আয়াজের হয়ে গেছে দেখে ও তাড়াতাড়ি আয়াতের কাছে আসলো। এটা বলতে আয়াজ যেন মেরুন রঙের লেহেঙ্গা কেনে, কিন্তু এসে শুনতে পেল ওর শপিং শেষ, তাই আয়াজ আর কিছু বলল না। প্রায় 3 ঘন্টা ধরে সবার শপিং চললো। এখন বিল পে করার পালা। চৌধুরী বাড়ির সবার বিল আশিয়ান দেবে।
আর খানবাড়ির সবার বিল ইরফান দেবে। আর আগেই বলে রাখা হয়েছিল সব বিল একসাথে দেওয়া হবে, তাই সবাই কাউন্টারে গেল। ইরফান ওদের বিল পে করলো, তারপর আয়াতদের থেকে বিদায় নিয়ে চলে গেল। ওদের নাকি তারা আছে বাড়ি থেকে কল করেছিল। আশিয়ান ওদের সবার বিল কত হয়েছে জানতে চাইলো, তখন ওনারা বলল বিল পে করা হয়েছে আপনাদেরগুলো। এই কথা শুনে আশিয়ান বলল, কি বিল পে করা হয়েছে? কে করলো? এক ম্যাম করেছেন, আপনাদের সাথেই তো এসেছে। কোন ম্যাম? আয়াত আর এনাফ দূরে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল, তখন ওনারা আয়াতকে দেখিয়ে বলল, ওই যে বাচ্চাটার সাথে আইসক্রিম খাচ্ছে, উনি করেছে। সবাই ওই দিকে তাকালো আর আয়াতকে দেখে চমকে গেল। ও এতগুলো টাকা পে করেছে, কিন্তু ও এত টাকা পেলো কোথায়? আমাদের বিল কত হয়েছিল? আপনাদের সব মিলিয়ে বিল ছিল 15,34,000 টাকা। কি এত টাকা? কিন্তু আমরা তো এত টাকায় শপিং করিনি। ম্যাম করেছেন। উনি বড়দের জন্য আরো 3টে স্যুট প্যান্ট নিয়েছেন, 3টে শাড়ি নিয়েছে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার, আবার আসবেন। আশিয়ানরা ওখান থেকে আয়াতের কাছে গেল আর আশিয়ান বলল, আহি, তুই এতগুলো টাকা কি পেলি? আর তুই কেন সবার বিল পে করলি? এটা নিয়ে আমি এখন কিছু বলতে চাই না, কাল জানতে পারবে। আর বাড়িতে এ বিষয়ে কিছু বলার দরকার নেই। আয়াতের কথায় কি ছিল তা জানা নেই, তবে গাম্ভীর্য ছিল। তা শুনে আশিয়ান বলল, কিন্তু তুই। নো মোর ওয়ার্ডস, এখন চলো বাড়ি যাই। ওরা আর কিছু বলল না, ওরা বাড়ি চলে গেল। আয়াতের কথা মতো কেউ বাড়িতে কিছু জানালো না। সবাইকে আয়াতের কেনা জামা কাপড় দেওয়া হলো। সকলে ভীষণ খুশি। অবশেষে আয়াতের এঙ্গেজমেন্টের দিন এসেই গেল। সন্ধ্যা 7টার দিকে আয়াজ আর ওর পরিবার এলো, কিন্তু কারো মুখে খুশি দেখা গেল না। আজ আফিয়ার বাবাও এসেছে। উনি খুশি না অখুশি কিছুই বোঝা গেল না। এই অবস্থা দেখে চৌধুরী পরিবার খুব অবাক হলো, কিন্তু কেউ কিছু বলল না। আজ সকালে অহনার মামার পরিবার এসে গেছে, সাথে নিবিড়ও, কারণ ও জানে আজ কিছু তো একটা হবেই। আজ সবার সব আত্মীয়রা এসেছে। রেজওয়ান আহমেদ ও ওনার পরিবার নিয়ে হাজির। কিছুক্ষণ পর সব লাইট অফ হয়ে গেলে আর সিঁড়িতে স্পটলাইট জ্বলে উঠল। সবাই ওই দিকে তাকালো, তখন সবাই দেখতে পেল একটা সাদা রঙের লেহেঙ্গা পরিয়ে তো আয়াত আনাফের হাত ধরে নেমে আসছে। আনাফ সাদা রঙের সেই স্যুটটা পরেছে, আয়াত লেহেঙ্গার সাথে হিজাব পরেছে, মুখে হালকা মেকআপ, আজকে চশমা পরেনি। ও নেমে আসছে, মনে হচ্ছে কোনো সাদা হুড়পুরি নেমে আসছে। আয়াতের মুখে মুস্কি হাসি লেগে আছে, কিন্তু আজ আয়াজের চোখে মুগ্ধতা নেই। ওর চোখে দেখা যাচ্ছে এক সমুদ্র কষ্ট। নাফিজা নিয়ে আয়াতের পাশে দাঁড় করালো। আয়াতের দিকে তাকিয়ে আয়াতের বুকটা ধক করে উঠল। ও পাশে একজনের দিকে তাকালো, তার দিকে তাকিয়ে দেখতে পেলে লোকটা শয়তানি হাসি মুখে দাঁড়িয়ে আছে। তা দেখে ও বুঝতে পারলো কি হয়েছে। কিছুক্ষণ আদিয়ান চৌধুরী ওদের এঙ্গেজমেন্টের জন্য ঘোষণা করে দিল। আয়াজ আর আয়াতকে মুখোমুখি দাঁড় করানো হলো। প্রথমে আয়াজ রিং পরাবে। আয়াত হাত বাড়ালো। আয়াজ রিং ওর হাতের কাছে নিয়ে ফেলে দিল আর বলল, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তাহলে তুমি আমাকে কেন ঠকালে? আয়াজের কথা শুনে এঙ্গেজমেন্টে আসা প্রত্যেকটা লোক চমকে উঠল। শুধু চমকালো না আয়াত, আয়াত জানতো আজ এরকম কিছু হবে। নিজেকে মনে মনে প্রস্তুত করেও এসেছে, তবুও মানছে না। আদিয়ান চৌধুরী এগিয়ে এসে আয়াজকে বলল, আয়াজ, এসব কি বলছো তুমি? আয়াজ, তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস পাগলের মতো? এ কথা শুনে আয়াজ বলল, আমি পাগল হইনি, জিজ্ঞেস করো তোমার বোনকে আমার ভালোবাসা নিয়ে এরকম কেন করলো। তখন আদিয়ান চৌধুরী বললেন, আলিয়া, এসব কি বলছে আয়াজ? আই কি করেছে? ভাইয়া, আমি এসব বলতে পারবো না। আমরা ভাবতেও পারিনি আহি এরকম। আগে জানলে কখনো ওর সাথে আমার ছেলের বিয়ে ঠিক করতাম না। এতক্ষণ আয়েশা চৌধুরী চুপ করে থাকলেও এখন বলল, কি হয়েছে আমার মেয়ে আলিয়া, যার জন্য আমার মেয়ের নামে এতগুলো বলছো? কি করেননি আমার মেয়ে, জিজ্ঞাসা করো। তখন আয়াত শান্ত স্বরে আদিয়ান চৌধুরীকে বলল, বাবা তুমি প্লিজ সকল গেস্টদের এখন চলে যেতে বলো। আমি চাই না এখানে বাইরের কেউ থাকুক, শুধু বাইরের রোজার পরিবার থাকবে। আর সবাইকে যেতে বলো। আয়াতের কথায় আদিয়ান চৌধুরী মানিক নিয়ে বললেন, আপনাদের সকলকে আগে সরি বলছি। আজকে হয়তো বা এখানে কোনো এঙ্গেজমেন্ট হবে না। এখানে একটু ঝামেলা হয়েছে, বুঝতে পেরেছেন। তাই দয়া করে এখন আপনারা আসতে পারেন। অ্যাগেন উই আর এক্সট্রিমলি সরি। আদিয়ান চৌধুরীর কথা শুনে বাইরের সব মানুষ চলে গেল, আয়াতের কথা মতো শুধু রোজার পরিবার ছাড়া। এবার আয়াত আয়াতের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কি করেছি আমি? আয়াতের শান্ত স্বরে কথা বলার সময় সবাই অবাক হলো, বিশেষ করে খানবাড়ির সকলে। তখন আয়াজ বলল, কি করনি তুমি? আমার মন নিয়ে খেলেছো, আমার অনুভূতিকে অপমান করেছো।